হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অনলাইন স্টাডি। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে, কারণ যারা ডাব্লিউবিপি অ্যান্ড কেপি এই এক্সামগুলোকে একটা টার্গেট করে রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। বিকজ তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ সেটা একটা ডাব্লিউবি কনস্টেবলের এক্সাম, কিন্তু ডাব্লিউবিপিতে আমরা দেখলাম যে একটা মারাত্মক চেঞ্জেস দেখা গিয়েছে। সেটা কি, যেখানে বিগত বছরে পরীক্ষার যে নিয়মটা ছিল সেটা এই বছরে কিন্তু একটা চেঞ্জ দেখা দিচ্ছে, যেখানে একটা রিটেনে কিন্তু কন্ডাক্ট হচ্ছে। তো যে সমস্ত পরীক্ষাগুলো একটা রিটেনে কন্ডাক্ট হয় হতে সেটার উপর একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। এবার এখানে 85 নম্বরের রিটিন হবে আর তার সাথে 15 নম্বর ইন্টারভিউ, দুটো অ্যাড হয়ে আউট অফ 100 কিন্তু ফাইনাল মেরিট দেওয়া হয়। অনেক সিনিয়র স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ফাইনাল মেরিট থেকে কিন্তু অনেক বাড়ি কিন্তু ক্লিয়ার করতে পারছে না। এবার এত কিছু প্রবলেমের মুখে তারা কেন সম্মুখীন হচ্ছে? কারণ তারা এমন একটা স্কোরকে টার্গেট করে এক্সাম দিতে যাচ্ছে যে টার্গেট স্কোরটা ওর প্রিলি মেন ক্লিয়ার করছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ফাইনাল মিনিটে গিয়ে কিন্তু 0.25 0.75 এই নাম্বারে গিয়ে আটকে যাচ্ছে। ফাইনাল মিনিটে কেউ কখনো খুব যে বেশি নাম্বারে বাদ যায় এমনটা না। 0.25 0.75 একটা নাম্বার, এই নাম্বারগুলোতে দেখবে ফাইনাল মিনিটে কিন্তু অনেকে কোয়ালিফাই করতে পারছে না। সো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তোমাদের সামনে প্রপার একটা অ্যানালাইসিস করব যেখানে ডাব্লিউবিপির একটা টার্গেট স্কোর কত হতে পারে। অনেকেই ভাবো যে এইটা নাকি কাট অফ, কারণ কাট অফ একটা এক্সামের আগে কখনোই বলা পসিবল না, কারণ এক্সামের লেভেল, নাম্বার অফ স্টুডেন্ট কত পার্টিসিপেট করছে এটা না জেনে কখনো একটা কাট অফ বলা যায় না। কিন্তু এটা ঠিক যে তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ তার একটা টার্গেট স্কোর মিনিমাম তোমাকে কত রাখা উচিত, যাতে করে আপকামিং ডাব্লিউপি যে রিটিনটা হবে সেখানে তুমি একটা ভালো স্কোর ক্যারি করতে পারো। ওকে, সবার প্রথমে যেটা বলবো যে ডাব্লিউবিপির যারা স্টুডেন্ট রয়েছে আর যারা কলকাতা পুলিশের স্টুডেন্ট রয়েছে তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এটাও যে সমস্ত স্টুডেন্টরা বিশেষ করে ডাব্লিউপি কেপির অ্যাসপিরেন্স রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি ডাব্লিউপি অনলাইন স্টাডি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অল করো, কারণ এখান থেকে প্রপার ওয়েতে তোমাদের ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে এগুলো কিন্তু কমপ্লিট করানো হবে প্রপার একটা ক্লাস ওয়াইজ। ওকে, তার জন্য প্লেলিস্ট সেকশন করা হবে তোমরা যাতে ক্লাসগুলো রিভিশন দিতে পারো। আর এছাড়া রয়েছে তোমাদের জন্য ক্র্যাক যেটা প্র্যাকটিস সেট, যেটা লীলা রয়ের বইগুলো হয়, সেই বইগুলোর কিন্তু অঙ্ক রিজনিং এর সমাধান তোমরা এখান থেকে ডে বাই ডে ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। তো তার জন্য ডেফিনেটলি চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অল করতে হবে। আর ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি টেলিগ্রামে জয়েন করো, কারণ ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হবে। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা বলবো, দেখো ডাব্লিউবিপি যে রিটিনটা 85 মার্কস, এখানে কি কি রয়েছে বলবে। এখানে ম্যাথ রয়েছে, এখানে রিজনিং রয়েছে, আর এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে জিকে জিএস। ওকে, এবার ম্যাথ, রিজনিং আর জিকে, এখানে কি হচ্ছে, ম্যাথ টোটাল কত নাম্বার, যেটা হচ্ছে 25 নাম্বার, রিজনিং কত নাম্বার, 25 নাম্বার, জিকে কত নাম্বার, 25 নাম্বার। অনেকে এই 75 নাম্বারটাকেই টার্গেট করে এক্সাম দিতে যাচ্ছে। ওরা বলছে যে আমাদের ইংলিশ 10 নাম্বার দরকার নেই। হতে পারে তোমার ইংলিশটা উইক রয়েছে, কিন্তু তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেখানে তো ইংলিশ এটা তো রয়েছে, এটা তো 10 নাম্বার রয়েছে। আজকে ইংলিশ 10 নাম্বার, এর আগে তো মেন এক্সামে ইংলিশ 25 নাম্বার থাকতো, এবার এটা 10 নাম্বারে আনা হয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টরা ইংলিশটাকে ভয় পাচ্ছ তারা ডেফিনেটলি ইংলিশটাকে এমন ভাবে একটা কমপ্লিট করো যাতে করে তোমার আউট অফ 10 তুমি একটা এভারেজ স্কোর কিন্তু ক্যারি করতে পারো। তো আমি তোমাদের একটা ইংলিশের একটা প্রপার ওরিয়েন্টেড কোন জায়গাগুলো করতে হয় সেই ওরিয়েন্টেড একটা ভিডিও প্রোভাইড করবো, যাতে করে তোমাদের এক্সামে একটা এভারেজ স্কোর আউট অফ 10 কিন্তু ক্যারি করতে পারো। ওকে, তাহলে দেখো এই যে নাম্বারটা যেটা 85 নাম্বারের এক্সাম, এবার আউট অফ 85 একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট এখানে কত স্কোর ক্যারি করতে পারে, তার জন্য কি দেখবো। ম্যাথে যেটা 25 নাম্বার রয়েছে, দেখো মনে রাখবে ডাব্লিউবিপির যেহেতু একটা রিটিন, এটা কিন্তু মেন রিটিন। এই 85 এর মধ্যে যে 25 এটা তো ম্যাথ। এবার ম্যাথ এমন থাকে, কিছু অঙ্ক এমন থাকবে যেগুলো ওরেল হবে, কিছু অঙ্ক এমন হবে যেগুলো উইদাউট পেন হয়ে যাবে, কিছু অঙ্ক এমন হবে যেটা তোমার টাইম যাবে, কিছু অঙ্ক তোমাকে স্কিপও করতে হতে পারে। কিন্তু এখানে এমন কিছু স্টুডেন্ট থাকবে যারা আউট অফ 25 এখানে কিন্তু 25ই তারা স্কোরটা ক্যারি করবে। এখানে অনেক স্টুডেন্ট থাকবে যারা আউট অফ 25 10 থেকে 12 নাম্বার তো দূরের কথা, তারা 7-8 নাম্বার তুলতে হিমশিম খেয়ে যাবে পরীক্ষার হলে। কিন্তু একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট যারা চাকরির কাছে পৌঁছতে পারবে, সেই সমস্ত স্টুডেন্টদের দিকে তাকিয়ে আমি বলতে পারবো যে আউট অফ 25 একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট সে কিন্তু এখানে 14 থেকে 15 নাম্বার ইজি স্কোর ক্যারি করবে। কত বললাম, 14 থেকে 15 নাম্বার, এটা 14 অর 15 এরকম একটা নাম্বার কিন্তু ইজি ক্যারি করে দেবে।
এবার আসবো রিজনিং। দেখো রিজনিং যে সাবজেক্টটা, তুমি ডাব্লিউপি বলো, কেপি বলো, এসআই বলো, কনস্টেবল বলো, ওভারঅল যে কোশ্চেন পেপার গুলো হয়, তুমি রিজনিং পেপার দেখবে, তোমার ঠিকঠাক যদি ভার্বেল নন ভার্বেলের সেক্টর গুলো ক্লিয়ার থাকে, তুমি আউট অফ 25 এখানে 25 স্কোর ক্যারি করতে পারবে। কিন্তু একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট সে কখনোই 25 পাবে না। অনেকে এখানে 25-এ 12-13 করে পাচ্ছে। তো একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট আউট অফ 25 এই জায়গাটায় মিনিমাম কিন্তু 18 থেকে 20 নাম্বার পর্যন্ত ক্যারি করবে। কত বললাম? 18 থেকে 20টা নাম্বার পর্যন্ত ক্যারি করবে। দেখো এই নাম্বারগুলো যারা পাবে তারা কিন্তু চাকরির কাছে পৌঁছে যাবে। আমি সেই ফাইনাল মেরিট পর্যন্ত পৌঁছে যাওয়ার স্টুডেন্টগুলোর কথা বলছি, যারা এভারেজ সেকশনের স্টুডেন্ট। এবার এর মধ্যে কম বেশি থাকে। জিকেজিএস সেক্টরটা হচ্ছে 25 নম্বরে। তুমি 2021-এর বিগত বছরে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটা দেখো মেন এক্সামে, যদি তোমার জিকেজিএস সেক্টরটা খুব ভালোভাবে কমপ্লিট থাকে, তুমি বলবে আউট অফ 25 আমি 25 স্কোরই ক্যারি করবো। কিন্তু এই 25টা প্রশ্নের মধ্যে আবার 5টা প্রশ্নের উত্তর ঠিক করতে পারবে না যারা ঠিকঠাক পড়াশোনা করছে না। তাহলে এটা বুঝতে হবে, যেটা তুমি বলছো ইজি, এটা অনেকের কাছেই হার্ড। ইজি কখন তুমি বলতে পারবে? যখন তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটা প্রপার কমপ্লিট হবে, তুমি অ্যাডভান্স সেকশনে পৌঁছবে, তখন তুমি বলতে পারবে ম্যাথ খুব ইজি, জিকে খুব আসান। ওটা শুনে অন্য কেউ ভাবছে কি করে কথাগুলো বলছে, ম্যাথ এত ইজি, জিকে এত আসান। কারণ ও তো পড়াশোনা না করে যদি, তাহলে ও তো ওর কাছে ওগুলো কঠিন। বোঝা গেছে? তাহলে এভারেজ সেকশনের স্টুডেন্ট আউট অফ 25 ও কিন্তু এখানে মিনিমাম কত স্কোর ক্যারি করতে পারবে জানো? খুব জোর যদি হয় এটা কিন্তু 16টা নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারবে। 9টা প্রশ্ন 8টা প্রশ্ন এমন থাকবে যেগুলো কিন্তু সে হয়তো পরীক্ষাতে মেন এক্সামে টাচও করতে পারছে না। রাইট? ইংলিশ যেটা 10, এখানে এসএসসির যারা স্টুডেন্ট হয় তারা কিন্তু মিনিমাম 10-এ 10 অর্থাৎ 10-এ 10ই পাবে। অনেক স্টুডেন্ট আছে এখানে 10-এ কোনো টাচই করবে না, অনেক স্টুডেন্ট আছে যারা 10-এ 2-3 স্কোর ক্যারি করবে। কিন্তু একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট যে হবে সে কিন্তু আউট অফ 10 এখানে কিন্তু 3টে নাম্বার কেড়ে নেবে। এটা একটা এভারেজ সেকশন স্টুডেন্ট। ও হয়তো পার্টিকুলার পুরো ইংলিশটা কমপ্লিট করে ঠিকই, কিন্তু ভয়েস ন্যারেশনটা এমন ভাবে করে গেছে, ও কিছু প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন মুখস্থ করে নিয়েছে, ও কিছু টেন্স, পার্টস অফ স্পিচ এগুলো ভালো করে কমপ্লিট করেছে, দেখা গেল এখান থেকে 3টে নাম্বার কিন্তু বেড়ে গেছে। বুঝতে পারলে? এবার এই যে সেক্টরটা, এখান থেকে কত স্কোর আসছে একবার দেখি। দেখো এখানে হচ্ছে 20 আর এখানে 15, তাহলে 20 আর 15 কত হয়? 35। আর এদিকে হচ্ছে 16-3-এ 19, তাহলে 35 আর 20-তে কত হয়? 55। তার থেকে এক কমাও, কত হচ্ছে? 54। আরেকবার বলি, তাহলে এই যে 54 নাম্বারটা তুমি দেখলে, এটা কি বলতো? এটা হচ্ছে একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট যে হবে সে কিন্তু আউট অফ 85 সে কিন্তু এই স্কোরটা ক্যারি করে দেবে 54। এবার এটা নিয়ে তোমরা অনেকেই বলতে পারো যে 54 ডাব্লিউপির কাট অফ যেতেই পারে না। আমি প্রথমেই বলেছি যে এটা কোনো কাট অফ ভিডিও না, কারণ একটা এক্সামের আগে কাট অফ কখনো বলতে পারবো না, সেটা আমি কেন কেউই পারবে না। কিন্তু একটা প্রপার অ্যানালাইসিস করে এটা বলতে পারবো যে তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ আগামী দিনে ডাব্লিউপি কনস্টেবল, সেখানে কিরকম একটা রেঞ্জের মধ্যে তোমাকে থাকা উচিত, তাহলে তুমি একটা সেফ জোনে থাকবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনা করার সময় যত না বেশি টেনশন হচ্ছে, তারা পরীক্ষা দিয়ে আসার পর এত টেনশনে পড়ে যায় যে তারা ঠিক করে আর কোনো প্রিপারেশন নিতে পারে না, গ্রাউন্ড যেতে পারে না। কারণ ও এমন একটা স্কোর করে এসছে যেটা ওর রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেন জানো? কারণ কাট অফের চিন্তাটা কাদের থাকে? সাপোজ এটা 85 নম্বরের পরীক্ষা, তুমি ধরো ডাব্লিউপি রিটিনটা দিয়ে বাড়ি এসেছো, তুমি কোশ্চেন পেপার মেলালে, আনসার কি দেখলে, তোমার কত নাম্বার আসছে, দেখলে তোমার নাম্বার এসছে ধরো প্রায় 70-র কাছে। তুমি কি কাট অফ নিয়ে কোনো চিন্তা করবে? বলবেন না, কারণ আমি জানি যে কাট অফ এই রেঞ্জের মধ্যে থাকবে, আমার যে স্কোরটা আছে এটা কাট অফের থেকে অনেক বেশি আছে। এবার এটা যাদের বেশি থাকবে তাদের ফায়দা কোথায়? ইন্টারভিউ। কারণ ইন্টারভিউটা তোমার হাতে না, ইন্টারভিউটা হচ্ছে এক্সামিনারের হাতে। কিন্তু যেটা তোমার হাতে, যে রিটিনটা তোমার হাতে, তুমি সেই জায়গাটাকে টার্গেট করো, কারণ নিজের নাম্বারটা নিজেকে তুলে নিতে হবে। ইন্টারভিউ তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস আপ, পারফরমেন্স, আই কন্ট্যাক্ট, ওভারঅল যে সমস্ত কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে, তাতে করে আউট অফ 15 তুমি একটা স্কোর পাবে। বাট সেটা কিন্তু নাম্বারটা এক্সামিনারের হাতে। এই যে 85 নাম্বারটা, এটা তো তোমার হাতে, তোমার হাতে পেন, তোমার হাতে ওয়েমার। তুমি নিজের প্রশ্নপত্র ভালোভাবে যদি সলিউশন করে এখানে আউট অফ 85 একটা ভালো স্কোর ক্যারি করো, ডেফিনেটলি কাট অফের থেকে যদি তোমার নাম্বারটা বেশি থাকে, তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি ইন্টারভিউ নাম্বারটা অ্যাড হবে এবং তুমি একটা র্যাঙ্ক পর্যন্ত করতে পারবে। যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে চাকরি পাচ্ছে, দেখবে তারা কাট অফের থেকে কিন্তু অ্যাডভান্স থাকছে, অর্থাৎ কাট অফের থেকেও তাদের নাম্বারটা বেশি থাকে। এটা কেন হয়? কারণ ইন্টারভিউ নাম্বারটা তারা কিন্তু এখানেই ক্যারি করে নিচ্ছে। তো এটা তোমাকেও বুঝতে হবে। তোমার নাম্বার ইন্টারভিউ একটা আসবে ঠিক, কিন্তু তুমি এখানেই যদি নাম্বারটা এক্সিস রাখতে পারো, ফার বেটার হবে, সেটা তোমার জন্য। বোঝা গেছে? এবার দেখো 85-র মধ্যে 54 আমি একটা টার্গেট স্কোর বললাম।
এটা কার? এটা হচ্ছে ইউআর মেল। আমি এখানে বলে দিচ্ছি, অনেকেই তোমরা কমেন্ট করো যে ইউআর মেল কত, ইউআর ফিমেল কত, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, সমস্ত কিছু সমাধান পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করো। আর ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা রয়েছে, জয়েন করে নিও। টেলিগ্রামে ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হয়। ওকে, তাহলে আউট অফ 85 যখন একটা ইউআর মেল ক্যান্ডিডেট 54 স্কোর ক্যারি করছে, এবার এ কিন্তু এই জায়গাটায় এসে একটা কিন্তু টেনশন ক্রিয়েট হচ্ছে। কেন? এবার ও সার্চ করবে ফোনে কাট আপ, ডাব্লিউপি 25 কাট আপ, ডাব্লিউপি সেভ স্কোর, ডাব্লিউপি সেভ স্কোর, ডাব্লিউপি এক্সপেক্টেড কাট আপ, এইভাবে ও যে সেভ মানে ফোনে যে সমস্ত জিনিসগুলো সার্চ করবে, ও যে ফোনে এইভাবে কাট আপ গুলো সার্চ করবে, এটা কেন? কারণ ও এমন একটা স্কোর ক্যারি করে এসছে যেটা ওর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ও যত না বেশি পরীক্ষার আগে টেনশন নিচ্ছে, পরীক্ষা দেওয়ার পর ওর তড়পানি শুরু হয়ে গেছে। কেন? কারণ ও বুঝতে পারছে না কাট আপ কিরকম একটা রেঞ্জে যেতে পারে। দেখো, কোশ্চেন পেপার যদি একটু ইজি হয়ে যায় তখন কাট আপটা হাই হয়, কিন্তু কোশ্চেন পেপারটা যদি একটু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে কাট আপটা তুলনামূলক একটু কম হয়। এবার ডিপেন্ড করে কিছুটা নাম্বার অফ রিকুইরমেন্টের উপর। তোমার নাম্বার অফ, তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ সেখানে নাম্বার অফ রিকুইরমেন্ট যতগুলো থাকে তার উপর একটা অ্যানালিসিস করে কাট অফ দেওয়া হয়। অর্থাৎ 1-10 গুণ ধরো তোমার মাঠে রাখা হবে, এই ওরিয়েন্টেড করে কিন্তু ডাকা হয়। এবার যদি কেউ এইরকম একটা স্কোর ক্যারি করে, সে এবার টেনশনে পড়ে যাচ্ছে যে তাহলে কত কাট অফ যেতে পারে। কিন্তু যারা এইরকম একটা রেঞ্জে থাকবে তারা কখনো টেনশন করবে? বলবে না। তাহলে তোমার টার্গেট কত রাখা উচিত? বলবে এরকম একটা স্কোর নাকি এর থেকে আরো বেশি? ডেফিনেটলি বেশি। কিন্তু যারা একটা টার্গেট স্কোর জানতে চাইছো বা টার্গেট স্কোর কত হতে পারে, তাদেরকে বলবো মিনিমাম 54। এবার এর সাথে তুমি +3 অ্যাড করে রাখো। কত? +3 অ্যাড করে রাখো। তাহলে 54 + 3 = 57। এটা কিন্তু তোমাকে মিনিমাম এই স্কোরটার কাছে পৌঁছে যেতে হবে। এটা মিনিমাম, ম্যাক্সিমামটা তোমার হাতে, কিন্তু মিনিমাম 57 এটা তোমাকে ক্যারি করতে হবে। কারণ আমি 54 এর সাথে +3 কেন বললাম? দেখা গেল এখানে যেটা 20 নাম্বার আমি বলেছি রিজনিং এ, কিছু রিজনিং এমন ছিল দেখলে যে তুমি এখান থেকে আরো একটা নাম্বার পেরে গেছো। ম্যাথের একটা কোশ্চেন এমন ছিল যেটা তুমি হয়তো ইউনিট ডিজিট ধরে সলভ করতে পেরে গেছো, হয়ে গেছে। জিকেতে তুমি 16 পাচ্ছিলে, দেখা গেল এমন একটা জিকে রয়েছে যেটা তুমি হয়তো লাস্টে পেরে গেলে। তাহলে এইভাবে যে 3টে নাম্বার আরো তোমার ক্যারি হলো, ওভারঅল তোমার কিন্তু এইভাবে আরো কিন্তু এক্সিস নাম্বার যেটা 3, এটা তোমাকে অ্যাড করে রাখতে হবে, রাইট? এবার এটা হচ্ছে ইউআর যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য আমি এই একটা টার্গেট স্কোর বললাম। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তারা ওবিসি বি যারা, তাদেরকে এর থেকে আরো 2 নাম্বার কমাবে। ওবিসি এ তারা তার থেকে আরো 1-2 নাম্বার কমিয়ে দেবে। যারা এসসি তারা এর থেকে আরো 5 নাম্বার কমাবে। আর যারা এসটি তারা এর থেকেও মিনিমাম 8-9 নাম্বার কমাবে। আর ইডাব্লিউএস যারা এসসি এসটির মাঝখানে একটা রেঞ্জ ধরে নেবে। এবার আসবো ফিমেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেট দিকে কিরকম বলবো? এবার আসবো ফিমেলদের একটা সেফ স্কোর কত হওয়া উচিত ডাব্লিউবিপি কনস্টেবল। দেখো, ডাব্লিউপি এক্সামটাকে কিন্তু অনেকেই পাখির চোখ করে রেখেছে। বিগত বছরে আমরা দেখেছি যেখানে 27 বছর ছিল লাস্ট বসার বয়স পরীক্ষাতে, সেটা এবছর কিন্তু দেখা গিয়েছে 30 বছর জেনারেলের বয়স করা হয়েছে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস সেখানে আবার এসসি এসটি ওবিসির একটা এজ রিল্যাক্সেশন রয়েছে। তাহলে তুলনামূলকভাবে যারা আগের থেকে কম্পিটিশনে লড়াইটা করছে তারা কোথাও না কোথাও শেষ মুহূর্তে গিয়ে কিন্তু সফলতা পায়নি। আজকে তারা কিন্তু সফলতার জন্য রাত দিন এক করে একটা প্রিপারেশন করছে। তো প্রত্যেককে একটা কথা বলবো যে স্টে ইওর ফোকাস। আর ডেফিনেটলি এক্সামের আগে তোমাকে একটা ভালো প্রিপারেশন স্ট্র্যাটেজি কমপ্লিট করতে হবে। সমস্ত কিছু এক্সাম ওরিয়েন্টেড ক্লাস এবং ম্যাথ রিজনিং, তাছাড়া ক্র্যাকের প্র্যাকটিস সেটের সলিউশন, এছাড়া অন্যান্য যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো হয় সমস্ত কিছু কিন্তু ক্লাস এখান থেকে প্রোভাইড করবো। তাই ডেফিনেটলি এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করতে হবে, কারণ সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড এর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, এবার আসবো একটা ফিমেল ক্যান্ডিডেটকে কত একটা টার্গেট স্কোর রাখা উচিত। ওকে, একজন ফিমেল ক্যান্ডিডেট ডাব্লিউপি কনস্টেবল এক্সামে আউট অফ 85 কত স্কোর করতে পারে? দেখো, এভারেজ সেকশনের স্টুডেন্ট আমি বারবার কেন বলছি, কারণ পুলিশ পরীক্ষাটা হচ্ছে কোনো একটা ক্লার্কের মতন না যে তুমি অফিসিয়ালি ভাবে বসে জব করবে। এখানে শারীরিক ক্ষমতার একটা পরিচয় নেওয়া হয়, যেটা পিএমটি পিইটি, হাইট, ওয়েট, রানিং, এই জিনিসগুলো রয়েছে। তো এখানে অনেক স্টুডেন্ট থাকে যারা ঠিকঠাক প্রিপারেশন করে, পড়াশোনা করে তারা পরীক্ষা ক্র্যাক করে দেয়, কিন্তু তারা মাঠে কোথাও না কোথাও গিয়ে সফলতা পাচ্ছে না। যে কারণে এখানে এভারেজ সেকশনের স্টুডেন্ট গুলোকে ডাকা হয় যারা দুটোতেই ভালো হয়। ওকে, তাহলে আউট অফ 25 একটা ফিমেল ক্যান্ডিডেট যে ইউআর প্রার্থী হবে সে এখানে কত স্কোর ক্যারি করতে পারে? আমি এখন ইউআর এর বলে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরাও বুঝতে পেরে যাবে। দেখো কত স্কোর ক্যারি করতে পারে। মিনিমাম এখানে কিন্তু তারা ম্যাথে 13 নাম্বার পর্যন্ত ক্যারি করে দেবে। ইয়েস,
13টা নাম্বার ইজি ক্যারি করবে আউট অফ 25 একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট। স্যার রিজনিং এ কত পেতে পারে? রিজনিং চ্যাপ্টারটা বারবার বলছি এটা একটা আসান চ্যাপ্টার, কিন্তু এই আসান জায়গাটা তোমার কাছে কঠিন লাগবে যদি তুমি না প্রপার হাতে প্র্যাকটিস করো। নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ডিরেকশন টেস্ট, এছাড়া যেগুলো ডাইসের কোশ্চেন, তাই না, ব্লাড রিলেশন, ওভারঅল অনেক চ্যাপ্টার তৈরি রয়েছে, তাই না, কাউন্টিং অফ ফিগার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্ডার র্যাঙ্কিং, তো তোমাকে সবকিছু করতে হবে। পুলিশ পরীক্ষায় যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্ডার র্যাঙ্কিং এই ওরিয়েন্টেড কোশ্চেন গুলো খুব দেয়, ঠিক আছে, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, তো সমস্ত কিছু তোমাকে প্রপার এতে করতে হবে, তবে তুমি পরীক্ষাতে একটা রিজনিং আউট অফ 25 ভালো স্কোর ক্যারি করতে পারবে। ওকে, তো আউট অফ 25 এভারেজ সেকশনের একজন ফিমেল ক্যান্ডিডেট এখানে কত নাম্বার নিতে পারে? মিনিমাম সে এখানে 18টা নাম্বার কিন্তু ক্যারি করে নেবে, মিনিমাম 18টা নাম্বার ক্যারি করে নেবে। জিকেজিএস সেক্টরটা আউট অফ 25 কত পেতে পারে? দেখো জিকেজিএস সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, বারবার বলছি এটা একটা লার্জ সেক্টর। এখানে অল ওভার ইনক্লুডিং ইন দিস জিকেজিএস, যেখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে, স্পোর্টস অল ওভার ইনক্লুড এই জিকেজিএস এর মধ্যে। তাহলে 25 এর মধ্যে কত স্কোর ক্যারি করতে পারে? মিনিমাম এখানে কিন্তু 15 থেকে 16 নাম্বার পর্যন্ত ক্যারি করবে একজন ইউআর প্রার্থী যে ফিমেল ক্যান্ডিডেট। আর 10 আউট অফ 10 ইংলিশে কত আসতে পারে? এভারেজ সেকশনের স্কোর মিনিমাম কিন্তু 4টে নাম্বার পর্যন্ত নিতে পারে, 4টে নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারে। তাহলে টোটালটা দেখি যে আউট অফ 85 কত স্কোর ক্যারি করতে পারছে। দেখো এখানে 18 আর 13 যোগ করে দাও, 18 13 যোগ করলে কত হয়? 31, 31 আর 4 যোগ করলে কত হয়? 35, 35 আর 15 যোগ করলে কত হয়? 50। তাহলে আউট অফ 85 একজন ফিমেল ক্যান্ডিডেটকে কত টার্গেট রাখা উচিত? মিনিমাম 50 নাম্বার এটা কিন্তু ক্যারি রাখা উচিত। অনেকে বাড়িতে তোমরা প্র্যাকটিস সেট দিচ্ছ, আউট অফ 85 তোমার প্র্যাকটিস সেটে একটা স্কোর আসছে ধরো সাপোজ 50। এবার অনেকেই তোমরা আমাকে বলেছো যে তোমার 50 নাম্বার যে আসছে এটা আমি কি করে ইমপ্রুভ করব। তোমরা কি করো, একটা টেস্ট হয়ে যাচ্ছে, টেস্টটা হওয়ার পর না তোমরা এইভাবে 1 এর 2 এর বি ভুল হয়ে গেছে, 3 এর ভুল হয়ে গেছে, এইভাবে তোমরা একটা ইয়ে করে নাও যে অ্যানালাইসিস সেক্টরটা অন্যরকম ভাবে করতে হবে। কিরকম? তোমার যেগুলো ঠিক হচ্ছে সেগুলো পরীক্ষাতেও ঠিক করতে হবে, কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা তোমাকে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করতে হবে যে কেন ভুল হলো, এই কোশ্চেনটা কোথা থেকে দিয়েছিল। একটা সিলেবাস টাইপ পিআরবি, তার বাইরে কোশ্চেন দিতে পারে না। সেই সিলেবাসটার দিকে ফোকাস দাও যে এটা কোথা থেকে কোশ্চেনটা ছিল, আমার কোন জায়গাগুলো খামতি রয়েছে যেগুলো আমাকে স্ট্রং পয়েন্ট করতে হবে। তুমি যখনই এই টেস্টটাকে প্রপার অ্যানালাইসিস করবে, তুমি যখন নেক্সট ডে একটা টেস্টে আসবে, আউট অফ 85 তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি এর থেকে মিনিমাম 3 থেকে 4 নাম্বার পর্যন্ত এক্সিস ক্যারি করব। এটা কি করে পসিবল? তুমি নেক্সট যে টেস্টটা দেবে, যে কোশ্চেনগুলো এখানে পারোনি সেই ওরিয়েন্টেড কোশ্চেন এখানেও থাকবে টেস্ট 2 এ। যে যে ভুলটা প্রথম দিন করছো সেই ভুলটা নিশ্চয়ই দ্বিতীয় দিনের টেস্টে আর করছো না। তাহলে এই যে নাম্বারটা যেটা 4 নাম্বার 3 নাম্বার নেগেটিভ ছিল সেটা এখানে ক্যারি হবে, ডেফিনেটলি 50 এর সাথে তোমার আরো 3 অ্যাড হবে। এবার তুমি বলতে পারো এখানে যে প্রশ্নগুলো পারবো না সেগুলো কি করব, সেটাকে সেম আবার অ্যানালাইসিস সেক্টরে আনো, তবে গিয়ে তুমি একদিন 85 আউট অফ 85 তুমি কিন্তু তার কাছাকাছি একটা স্কোর ক্যারি করতে পারবে। আর মনে রাখবে বাড়ির প্র্যাকটিস সেটে তুমি যে স্কোরটা ক্যারি করবে, এক্সামে তার থেকে তুমি 8 থেকে 10 নাম্বার বেশি স্কোর পারবে। কারণ বাড়িতে প্র্যাকটিস সেট যেগুলো করছো বা অনলাইনে যেগুলো টেস্ট দিচ্ছ সেগুলো থাকে এমন ভাবে যাতে করে এক্সামে তোমার কাছে কোশ্চেন পেপারটা একটু ইজি মনে হয় তুলনামূলক প্র্যাকটিস সেটের তুলনায়, রাইট? তো এই নিয়ে কোনো টেনশন করো না, স্টে ইওর ফোকাস, আর প্রপার একটা অ্যানালাইসিস করতে হবে টেস্টের পর, রাইট? তো দেখো আউট অফ 85 50 নাম্বার কিন্তু স্কোর ক্যারি করতে হবে একজন ফিমেল ক্যান্ডিডেটকে। এবার এর সাথে তুমি +2 এটা এক্সিস ধরে রাখো। এটা হচ্ছে একজন ইউআর ফিমেল ক্যান্ডিডেট, ইউআর ফিমেল ক্যান্ডিডেট, রাইট? এবার যারা এসসি এসটি ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, যারা ইডাব্লিউএস রয়েছে তারা একটা নিজেদের মতন ক্যালকুলেশন করে স্কোরটা ধরে নিও। এবার আমি যে পুরো একটা অ্যানালাইসিস তোমাদের সামনে করলাম, এটা আমি কোথাও লিখে আনিনি যে কত কাট আপ যাবে, কতই কাট আপ। আমার কাট আপ ওরিয়েন্টেড কোনো বলার টার্গেট নেই। আমার বলার উদ্দেশ্য যে তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ সেটা ডাব্লিউপি একটা কনস্টেবলের এক্সাম, এখানে একটা মারাত্মক চেঞ্জ এসছে। দেখো অনেকের মধ্যে একটা টেনশন রয়েছে, সেটা কি? কারণ প্রথমবার ফেস করছো তোমরা ডাব্লিউবিপির একটা রিটিন। আজকে নেক্সট টাইমে যারা এক্সামটা দেবে তাদের কাছে এটা ইজি লাগবে, কেন জানো? যে একটা রিটিনে এক্সাম হয়েছিল, সেখানে কোশ্চেন কেমন দিয়েছিল, কাট আপ কিরকম গিয়েছিল, চেঞ্জেসটা কিরকম হয়েছিল, বুঝতে পারলে? কিন্তু যেটা তোমরা ফার্স্ট টাইম ফেস করছো, এখানে একটা জিনিস বুঝতে হবে যে কেপি কনস্টেবলে কোনো চেঞ্জ হয়নি, ও পুরো সেম আগের মতনই আছে, প্রিলি, গ্রাউন্ড, মেন, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন। কিন্তু এর একটা মারাত্মক চেঞ্জেস যেখানে একটা রিটিনে কন্ডাক্ট হচ্ছে, তো বুঝতে হবে জায়গাটা। নেক্সট যারা এক্সাম দেবে তারা একটা অলরেডি বুঝতে পারবে যে আগের বছরের পরীক্ষাতে কিরকম হয়েছিল, কিন্তু যারা এইবারে পরীক্ষাটা ফেস করছে তাদের কাছে এটা একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। কারণ
ফার্স্ট টাইম একটা ফার্স্ট রিটেনে কন্ডাক্ট হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, বোঝা গেছে? যে কারণে একটা টার্গেট স্কোর তোমাকে বললাম। এবার প্রপার যে অ্যানালাইসিসটা করলাম, মেল ক্যান্ডিডেট বলো বা ফিমেল ক্যান্ডিডেট, আমি বারবার বলছি যে এটা হচ্ছে একটা টার্গেট স্কোর, কিন্তু তোমার টার্গেট রাখা উচিত কোথায়? তুমি যদি একজন সিরিয়াস অ্যাসপিরেন্স হও, বলবে এক্সামটা হচ্ছে আমার 85 নাম্বারের, তাহলে আউট অফ 85 তোমাকে স্কোর ক্যারি করতে হবে 85 এর কাছে, তোমাকে টার্গেট রাখতে হবে 85-তে। তুমি একটা তীর ছুড়ছো, এখানে ধরো 3টে এরকম সেক্টর আছে। এবার তুমি যদি প্রথম থেকেই বলো যে অ্যাটলিস্ট মাঝে না লাগলেও আমি যদি এখানে মারতে পারতাম খুব ভালো হতো, আমার তীরটা যদি এখানে মারে তাহলে খুব ভালো হয়, তুমি বলো তো এই মেন্টালিটি নিয়ে তুমি যখন তীরটা ছাড়বে, ডেফিনেটলি তুমি কিন্তু এখানেই কোথাও একটা কিন্তু মারবে, বুঝতে পারলে? কিন্তু তোমার যদি প্রথম থেকে টার্গেটটা থাকে যে না আমি একদম সেন্টারে হিট করব, তাহলে এই যে জায়গাটা তুমি এখানে না হিট করতে পারো, তুমি কিন্তু এরই আশেপাশে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে যারা এখন থেকে টার্গেট নাও যে আমি যদি 60 পেয়ে যাই খুব ভালো হয়, আমি যদি 62-63 পেতাম খুব ভালো হতো, অনেকে ভাবছে যে আমার যদি 55টা নম্বর, ভাবছে আমি যদি 55টা নাম্বার পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। কিন্তু তুমি এটা ভেবে দেখোনি যে পরীক্ষাটা হচ্ছে 85 নাম্বারের। তুমি নিজের মতন কেন ভাবছো? যেটা মেন নাম্বার, যেটা টোটাল নাম্বার, তোমাকে টার্গেট করতে হবে ডেফিনেটলি এই জায়গাটাকে। তাতে তুমি একজন মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, তোমার টার্গেট হবে কিন্তু 85। কেপি প্রিলি দিতে হবে, পরীক্ষাটা কত নম্বরের? 100 নম্বরের। 70 পেলে সেভ, 80 পেলে সেভ, সেটা পরের কথা। টার্গেট থাকবে কতই? কেপি কনস্টেবলে 100 নাম্বারটাকে। তুমি যখন 100 নাম্বারটাকে টার্গেট করবে, ডেফিনেটলি তুমি কিন্তু এইরকম একটা জায়গাতে কিন্তু স্কোরটা ক্যারি করবে। কিন্তু প্রথম থেকে যদি 70-60 নিয়ে একটা ভাবনা চিন্তা করে ফেলো, ডেফিনেটলি তুমি কিন্তু এইরকম রেঞ্জের মধ্যেই রয়ে যাবে। সো তার জন্য ভালো করে প্রিপারেশন করো। আর ভিডিওটা যদি ভালো লাগে, ডেফিনেটলি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। আর প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর যেসব স্টুডেন্টরা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, কারণ এখান থেকে দুর্দান্ত প্রিপারেশন হবে তোমাদের আপকামিং ডাব্লিউপি কেপি এক্সামের জন্য। মেনলি এই চ্যানেলটা ডাব্লিউপি আর কেপির মেন এক্সামগুলোকে টার্গেট করে ডে বাই ডে ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে প্রোভাইড করা হবে। সো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।